গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে রয়েছো, যাদের ডিএসসি ইতিহাস বিষয়টি রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আমরা ডিএসসি ইতিহাসের 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে 6 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। পাশাপাশি সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, কারণ এই সপ্তাহে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের ওপর ধরে ধরে ভিডিও করা হবে, যেন তোমাদের পরীক্ষার সময় কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে না হয়। এর পাশাপাশি আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়েও আসবো। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। এবং পাশাপাশি আরো একটি কথা বলবো, যার যে বিষয়ে সাজেশন দরকার, পাশাপাশি কোনো প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলো উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকে আমরা ডিএসসি ইতিহাসের 6 নম্বরের যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম যে 1 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ কবে করেছিল, এর গুরুত্ব কি ছিল? দেওয়ানি লাভ কবে করেছিল এবং এর গুরুত্ব কি ছিল? দেওয়ানি বলতে আমরা জানি যে 1700, একই প্রশ্ন দেখো ঘুরে ফিরে আসছে। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করেছিল। ঠিক আছে? এবং এই দেওয়ানি লাভের ফলে গুরুত্ব কি ছিল? অসংখ্য গুরুত্ব ছিল। এই দেওয়ানি লাভের পরে দেখা যাচ্ছে ইংরেজদের রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তারা নবাব যারা ছিল তাদের হাতের পুতুলে পরিণত করেছিল, একজনের পর একজনকে সরিয়ে তাদেরকে নতুন সিংহাসনে বসানো, অর্থাৎ তাদের হাতের পুতুলে পরিণত করে দিয়েছিল। তাদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেয়েছিল। এবং এই এখান থেকে দেওয়ানি লাভ করার পর তাদের যে অর্থনৈতিক দিক থেকেও তারা পরিপূর্ণ হয়ে উঠেছিল। তারা দক্ষিণাত্যের যে ফরাসি ছিল তাদের প্রতিদ্বন্দ্বী, তাদের তাদের থেকে তাদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে তাদের আধিপত্যের সূচনা হয়। এবং দেওয়ানি লাভের পর ভারতবর্ষে অবশিল্পায়ন সূত্রপাত হয়, অর্থাৎ দেশীয় বিদেশি যে পণ্য ছিল সেগুলো ভারতীয় বাজার ছেয়ে ফলে, যার ফলে ভারতের কুটির শিল্পের ধ্বংস হয়, যেটাকে আমরা অবশিল্পায়ন নামে জেনে থাকি। এই দেওয়ানি লাভের ফলে দেখা যাচ্ছে যে ইংরেজদের হাতে যে দায়িত্বহীন একটি ক্ষমতা এসেছিল এবং নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, যেটাকে আমরা দ্বৈত শাসন ব্যবস্থা নামে জেনে থাকি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব তোমরা অবশ্যই দেখে যাবে প্রশ্নটি খুব ভালো করে এবছরের জন্য। এরপরে সম্পদের নির্গমন বা বহির্গমন, এই প্রশ্নটা আমি তিনের হিসাবে আলোচনা করেছি। তোমরা তিনের যে ভিডিওটা রয়েছে দেখবে, যে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর বাংলা থেকে ইংরেজ কোম্পানি যে বিপুল হারে সম্পদের লুণ্ঠন করতে থাকে, সেটাকে আমরা সম্পদের বহির্গমন বলে জেনে থাকি। এই প্রশ্নটা ভালো করে দেখবে। 3 নম্বরে যে প্রশ্নটা বলবো, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে দেখবে যে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল একাধিক কারণের সংমিশ্রণে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, এই একাধিক কারণের সংমিশ্রণে ভারতবর্ষে 1857 সালে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহ যদিও ব্যর্থ হয়ে যায় একাধিক কারণে, নেতৃত্ববিদের যে তোমার যোগাযোগের অভাব, উপযুক্ত অস্ত্র শস্ত্রের অভাব, উপযুক্ত নেতৃত্বের অভাব, পরিকল্পনার অভাবে, এই একাধিক কারণে 1857 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হয়ে যায়। কিন্তু তথাপি বলা যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 1857 সালে মহাবিদ্রোহের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই বিদ্রোহের মধ্য দিয়ে ভারতবাসীদের মধ্যে নতুন স্বাধীনতার স্পৃহা জেগে উঠেছিল এবং তারা স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল এবং ইংরেজ কোম্পানির বিরুদ্ধে একাধিক সংগ্রামে পরবর্তী সময় অবতীর্ণ হয়। এবং সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, ভারতবর্ষে ইংরেজ কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়ার নেতৃত্বে ভারতবর্ষে ব্রিটিশ শাসন যে ছিল সেই শাসনের সূত্রপাত হয়েছিল। এই প্রশ্নটা ভালোভাবে পড়বে তোমরা। লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি আমি 3 এ আলোচনা করেছি, এই প্রশ্নটা তোমাদের 6 এও পড়তে হবে। স্বরাজ দল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা, এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবছরের পরীক্ষার জন্য। স্বরাজ দল বা চিত্তরঞ্জন দাসের ভূমিকা, যে দেখা যাচ্ছে যে ভারতের যে অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে, সেই অসহযোগ আন্দোলনে ব্যর্থতার পর ভারতের রাজনৈতিক জীবনে একটা শূন্যতা নেমে আসে। এই পরিস্থিতিতে চিত্তরঞ্জন দাস, যে মতিলাল নেহরু প্রমুখ নেতৃত্বে যে নতুন একটা তারা রাজনৈতিক দল গঠন করে, যেটিকে আমরা স্বরাজ দল নামে পরিচিত 1924 খ্রিস্টাব্দে। এবং এই দলের প্রধান উদ্দেশ্য ছিল আইনসভায় প্রবেশ করে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের যে বক্তব্যগুলো সেগুলি তুলে ধরা, আইনসভা, কেন্দ্রীয় আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করা। ঠিক আছে? এই স্বরাজ দলের কর্মসূচি এবং স্বরাজ দলটা তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি 6 নম্বরে বলছি, কলকাতা নৃশংস হত্যাকাণ্ড কি, এর রাজনৈতিক গুরুত্ব কি? এই 6টা প্রশ্ন তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই কমন রয়েছে। পরে তোমরা যেটি প্রশ্ন দেখবে, পলাশী যুদ্ধ, বক্সার যুদ্ধ দেখবে,
পলাশীর যুদ্ধ আমরা জানি ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার যে 1757 খ্রিস্টাব্দে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধ পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, এই প্রশ্নটাও তোমাদের দেখতে হবে ভালো করে। পাশাপাশি আমি আরো দুই একটা প্রশ্ন বলছি তোমাদের, যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের লো বিদ্রোহ খুবই কমন প্রশ্ন রয়েছে, লো বিদ্রোহ প্রশ্ন। ঠিক আছে, তারপরে তোমরা যে প্রশ্নটি এখান থেকে দেখবে, লো বিদ্রোহ বললাম, মন্ত্রী মিশনের পরিকল্পনা বা সুপারিশগুলো দেখবে। দেওয়ানি লাভ আমি বললাম আগেই, দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব আমি বলেছি আগে তোমাদেরকে। স্বরাজ দল বলেছি, স্বরাজ দলটা ভালো করে দেখতে হবে। সাথে খিলাফত আন্দোলন, হ্যাঁ এই প্রশ্নটাও দেখবে, খিলাফত আন্দোলন। আইন অমান্য আন্দোলনের উপরে টিকা লিখো, এই প্রশ্নগুলো এখন তোমাদের দেখতে হবে। তাহলে দুটো আন্দোলন আমি বললাম, একটি খিলাফত আন্দোলন আর একটি হচ্ছে আইন অমান্য আন্দোলন। স্বরাজ দল দেখবে, কলকাতার নৃশংস হত্যাকাণ্ড দেখবে, পলাশীর যুদ্ধ দেখবে। হ্যাঁ, আমি প্রশ্নগুলো আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি, যে আলোচনা করলাম যে প্রশ্নগুলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, সম্পদের বহির্গমন 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর 1857 সালে মহাবিদ্রোহ। 4 নম্বরে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। 5 নম্বরে আমাদের স্বরাজ দল রয়েছে। 6 নম্বরে কলকাতার নৃশংস হত্যাকাণ্ড রয়েছে। এর পরে যে প্রশ্নগুলো রয়েছে, পলাশীর যুদ্ধটা তোমরা দেখবে ভালো করে, আইন অমান্য আন্দোলনটা ভালো করে দেখবে, খিলাফত আন্দোলনটা ভালো করে দেখবে, স্বরাজ দলটা আমি আগেই বলেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে, লো বিদ্রোহটা দেখতে হবে, এবং লো বিদ্রোহটাও কমন রয়েছে তোমাদের। নবজাগরণ থেকে একটা প্রশ্ন থাকে যে নবজাগরণের বৈশিষ্ট্য বা নবজাগরণ কাকে বলে, তোমার ব্যর্থতার কারণ, এই প্রশ্নটাও তোমাদের কমন রয়েছে। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী সময় আমরা আরো যে 12 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তোমাদের অডিও আসছে, ভিডিও আসছে, তোমরা খুব ভালো করে সেগুলি শোনো। এবং কারো যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করবে। পাশাপাশি কোনো জায়গায় যদি কোনো রকমের বলতে গিয়ে কোনো রকমের ভুল হয়ে যায় তাহলে আমরা সেটা পরবর্তী সময় সংশোধন করে দিব। সবাইকে ধন্যবাদ।